This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, কি ভাবছে বাংলা এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আর আপনি কি ভাবছেন, রচনা ব্যানার্জি কি ভাবছেন জানতে এই মুহূর্তে লাইভ আমার সঙ্গে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রচনা TV9 বাংলায় স্বাগত, আমি পিউ কথা বলছি। কেমন হলো ভোট? নমস্কার। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাকই হয়েছে, কিছু কিছু জায়গায় একটুখানি এদিক ওদিক হয়েছে, বাট আদারওয়াইজ সব ঠিকঠাক হয়েছে। শেষের দিকে এসে একটুখানি আমরা সমস্যায় পড়েছি, কারণ এখনও সেই সমস্যার সমাধান হয়নি এবং আমাদের 9 নম্বর ওয়ার্ড নিয়ে একটা বিশাল বড় ঝামেলা চলছে। এখানে এখন 234 নম্বর বুথে সেখানে ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিলো প্রায় 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতন। কোনো মেকানিক ছিল না, মেশিন সারানো হয়নি। লাস্ট মোমেন্ট যখন মেশিন সারানো হয়েছে তখন বাইরে প্রায় 150-200 ভোটার বাইরে দাঁড়িয়েছিল উইথ স্লিপ। তারপরে আমি ডিএমের সাথে নিজে কথা বলেছি এবং তখন আমাকে ডিএম আশ্বাস দিয়েছিলেন যে যদি ভোটার স্লিপ সাথে থাকে তাহলে তাদেরকে ভোট দেওয়ানো হবে। কিন্তু এখন শুনছি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দেওয়ানো হচ্ছে না। এবং যেখানে ভোট বুথটা তার থেকে সরু রাস্তা বলে, ছোট জায়গা বলে মানুষ দাঁড়াতে পারেনি, তাই বাইরে থেকে রাস্তার ঘুরে এসেছি। আমি নিজে গিয়ে সেখানে ভিজিট করেছি এবং সেখানে সব রকম তোলা হয়েছে। আমাদের প্রত্যেকটি আমাদের প্রেসের ভাই বন্ধুরা আমার সবার ইন্টারভিউ নিয়েছেন এবং তারা প্রত্যেকে বলেছিল আমরা প্রায় 1.5-2 ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়েছিলাম এবং এখন বলা হচ্ছে দরজা বন্ধ করে দেওয়া হলো, এখন আপনাদের ভোট দেওয়া হবে না। প্রায় আমাদের ওখানে ইফ নট মোর দেন অ্যাটলিস্ট 400-500 ভোটার রয়েছেন যাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমরা রিপোলিং ডিমান্ড করছি সেখানে, কারণ দ্যাট ইজ নট আওয়ার ফল্ট। এটা মেইন হচ্ছে ইভিএম মেশিনের ফল্ট এবং ইভিএম মেশিন ঠিক করার জন্য কোনো লোক ছিল না সেখানে। ম্যাসাকার একটু হয়েছে ডেফিনেটলি, আরও একটু বুথে হয়েছিল। কিছুক্ষণ আগেই দুপুর থেকে দেখলাম তুমুল ধুমধুমার অসীমা পাত্র ভার্সেস লকেট চ্যাটার্জি, মুখোমুখি দুই শিবির। সেখানে জুতো দেখানো থেকে শুরু করে আপনাদের দেখে চোর, আপনারা পাল্টা ডাকাত, মানে আজকে একটা অভূতপূর্ব দৃশ্য হুগলিতে দেখা গেল। এটার ঠিক কারণ কি? আপনি কোথায় ছিলেন তখন? আমি তখন ছিলাম হচ্ছে পান্ডুয়াতে, আমি বলাগড়ে ছিলাম, পান্ডুয়াতে ছিলাম, দাঁতপুরে ছিলাম, অনেক জায়গায় গেছিলাম। সকাল থেকে অনেক জায়গায় ঘুরেছি আমি। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে ধনিয়াখালীতে আমি শুনলাম বিরোধী পক্ষের নেত্রী পৌঁছেছিলেন এবং সে গিয়েই মানে ঝামেলাটা সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি। কারণ ধনিয়াখালী সুষ্ঠুভাবে ভোট চলছিল, কোনো রকম ঝামেলা ছিল না, শান্ত পরিবেশ ছিল। হঠাৎ করে তিনি গিয়ে আমাদের বিধায়কের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেছেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন বিনা কারণে। কেন জানি না, কোনো কারণ নেই। সুষ্ঠুভাবে সবাই লাইন দিয়ে বুথে ভোট দিচ্ছেন, হঠাৎ করে তিনি চিৎকার করে গিয়ে তার বাড়ির সামনে চিৎকার করতে শুরু করে দিলেন, চোর চোর গালিগালাজ করতে শুরু করে দিলেন। তার দলের সব ছেলেরা সব চেঁচামেচি করতে শুরু করে দিলেন। তখন ন্যাচারালি অসীমা দিয়ে আমাদের বিধায়ক যিনি ধনিয়াখালী তিনি নেমে এলেন। তিনি তো আর একার নন, আমাদের মতো তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছেন, তারাও সবাই আসলেন এবং যা হয় আর কি, ওরা ওকে বলছে, এইভাবে চলছে। বাট এটা গোটা ভোটের দিনটা, মানে আজকের গোটা দিনটাতেই অসীমা পাত্রকে এখান থেকে ওখান থেকে সেখান দৌড়তে দেখলাম আমরা। আপনাকে সেভাবে আজ দেখা গেল না কেন? মানে এর আগে প্রচারে সারাক্ষণ আপনি পাশেই অসীমা পাত্রকে দেখেছি, আজ আপনি একটু যেন আড়ালে ছিলেন। না, আমি তখন ধনিয়াখালীতে অ্যাকচুয়ালি ছিলাম না। আমি যখন এই অশান্তি চলছে, আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতেও তো সময় লাগে। আমি যখনই অশান্তি চলছে তখন আমি পান্ডুয়াতে, আর পান্ডুয়া থেকে ধনিয়াখালী অলমোস্ট অ্যান আওয়ার। যখন আমি ধনিয়াখালীতে ঢুকছি তখন আমার বিরোধী পক্ষের নেত্রী গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। তো তার আগে যা ঘটে গিয়েছে, আমি তার পান্ডুয়া কোনো রকমই শেষ করে ছুটতে আসছিলাম যাতে ধনিয়াখালীতে গিয়ে আমি অসীমাদের পাশে দাঁড়াতে পারি। বাট তার আগেই ওনারা বেরিয়ে গেছেন, তাই জন্য আমি কনফ্রন্টেশনে ছিলাম না। থাকলে ভালো হতো। রচনা, দিনের শেষে মানে ভোট যেদিন হলো, পরীক্ষার শেষে কি সেই চেনা কনফিডেন্স আছে এখনো? মনে হচ্ছে আসনটা পাবেন? হ্যাঁ, দেখো, আমি আমার শ্রম দিয়েছি, আমি আমার যতটা সম্ভব আমার পক্ষে, আমার কোনো রিপেন্টেন্স নেই। আমি আমার তরফ থেকে যতটা করার আমি আমার শোল আনার চেষ্টা করেছি। এরপর বাকিটা দেখো, কিছুটা তো আমার
জনতাই ঠিক করবেন, আমার যারা ভোটার্স তারা ঠিক করবেন, এবং ঠাকুরের আশীর্বাদ থাকলে সবকিছু ঠিকঠাক হবে। রচনা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। রচনা ব্যানার্জি হুগলির তৃণমূলের প্রার্থী আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। দেখা যাক 4 তারিখে কার মুখে বেশি হাসি থাকে। রচনা ব্যানার্জি মানে হাহা করে হাসি, 4 তারিখেও সেটা থাকে কিনা। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছি শিক্ষা দীক্ষার সব কাজ। কেউ প্রশ্ন করবে না আমার অপশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। আজ কিন্তু রাজনীতি জমিয়ে দিয়েছেন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তিনি কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন, কিন্তু আমি অন্য একটা ঘটনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শিলিগুড়িতে সেবক রোডের ওপরে রামকৃষ্ণ মিশনের একটি আশ্রম, যেখানে মূলত আবাসিক মহারাজরা থাকেন, সেটি জবরদখলের চেষ্টা 19 তারিখ ভোর রাতে। দুষ্কৃতীরা বন্দুক নিয়ে ভিতরে ঢোকে, মহারাজদের মাথায় বন্দুক ঠেকানো হয়, তাদের বাইরে বের করে দেওয়া হয়, এবং ওই যে বাড়িটি সেটি জবরদখলের, প্রায় 1.5 একর জমির ওপরে বাড়ি, সেটি দখলের চেষ্টা করা হয়। সেই বাড়ির ছবি দেখছেন, শিলিগুড়ির সেবক রোডের ওপরে এই বাড়িটি। এখানেই রামকৃষ্ণ মিশনের মহারাজরা থাকতেন। এটি জলপাইগুড়ি শাখার একটি আশ্রম। মহারাজরা যথারীতি তারা থানায় গিয়েছেন, তারা বিএলআরও অফিসে গিয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু রাজনীতি তার থেকে অনেক বেশি সোচ্চার হয়েছে। আজ নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে দাঁড়িয়ে তোপতে গেছেন এবং তিনি বলেছেন এই দুষ্কৃতীরা সাহস পাচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন। শুনুন। यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। अपने ভোট ব্যাংক মানে তৃণমূলের নিজের ভোট ব্যাংক কি 30%? সেদিকে ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী। কি বলছেন শিলিগুড়ির মেয়র তৃণমূলের নেতা গৌতম দেব? কোনো পলিটিক্সের ব্যাপার নেই, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল, এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াদ করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। বিজেপি কি বলছে না বলছে জানি না, বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে হবে। নতুন আইআইটি আইআইএম মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, তাকে ডাকবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভ্র সেন। বিজেপির নেতা দুজনকে স্বাগত আমার দুপাশে দুটো পোডিয়ামে, তাদের সঙ্গে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই কলকাতায় বসে যে তৃণমূল নেতারা প্রেস কনফারেন্স করেন, রাজ্যের মন্ত্রীরা, শশী পাঁজা কি বলছেন, পার্থ ভৌমিক কি বলছেন, শুনুন। এক নম্বর বিচ্ছিন্ন ঘটনা, প্রশাসনিক ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়ার নির্দেশ মমতা ব্যানার্জির পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে চলে গেছে। এটাকে নিয়ে নরেন্দ্র মোদীকে ভাবতে হবে না, মমতা ব্যানার্জি বাংলায় আছে, তিনিই যথেষ্ট। পুলিশ প্রশাসন এটা বিষয়টা দেখো, সত্য মিথ্যা আমরা কিছু বলতে পারবো না। পার্থবাবু, নির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী গতকালও করেছেন, আজকেও করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নির্দিষ্ট ভোট ব্যাংকে অ্যাড্রেস করতে চাইছেন, সিকিউর করতে চাইছেন, তাই এত গর্বের প্রতিষ্ঠানগুলো তার আক্রমণের মুখে। দেখুন, উল্টোটা ভাবতে হবে যে প্রধানমন্ত্রী ধর্মকে টেনে আনছেন রাজনীতির মধ্যে। তার বারবার আমরা যদি ক্রোনোলজি দেখি তার বক্তব্য, তিনি কখনো কারো ড্রেস দেখে বুঝতে পারেন কারা এ গণ্ডগোল পাকায়, তারা বুঝতে পারেন একটা পোশাক দেখে যে কারা বেশি করে সন্তান সন্ততির জন্ম দিচ্ছে।
তিনি বুঝতে পারেন যে ধর্মকে কিভাবে ব্যবহার করতে হয় রাজনীতির আঙিনায়, সেটা স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে বারে বারে। আরও একবার তিনি সেই কথাটাই বলবার চেষ্টা করছেন এখানে এসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি একজন ব্যক্তি আমি বলবো, যিনি একটা ইনস্টিটিউশনের সঙ্গে জড়িয়ে রয়েছেন নিশ্চিতভাবে, কিন্তু তার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা কোথাও একটা তিনি প্রতিষ্ঠানগুলোর নাম নিয়েছেন তো মুখে, নিশ্চিতভাবে তিনি বলেছেন একদম স্পেসিফিক্যালি কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু ব্যক্তি, এক দুজন ব্যক্তি, সেই একজন দুজন ব্যক্তিকে দিয়ে গোটা প্রতিষ্ঠানটাকে যদি আমরা বিচার করি এটা ভুল হবে। শিলিগুড়ির ঘটনাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। গৌতম দেব মাননীয় মেয়র তিনিও স্পষ্ট করেছেন যে দুষ্কৃতীরা করেছে, তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি ভুল তারা পদক্ষেপ নিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এই ব্যাপারে কোনো রকম দ্বিচারিতার ব্যাপার নেই। আসলে মেরুকরণ বিজেপি করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস নামতে নামতে কোন জায়গায় চলে গেছে ভাবুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাবলিক মিটিং থেকে পরিষ্কার রামকৃষ্ণ মিশন আসানসোল একদম উনি উল্লেখ করে আক্রমণ করেছেন। দ্বিতীয়ত, ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতির নামে একাধিকবার একাধিক পাবলিক মিটিং থেকে উনি আজও দাঁড়িয়ে কিন্তু আক্রমণ করেছেন, এবং তারপর উনি ইসকনকেও ছাড়েননি। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের ওপর আক্রমণ খালি এই সামাজিক সংগঠন আক্রমণ নয়, এটা সমগ্র হিন্দু জাতির উপরে আক্রমণ। আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন, ওনার ব্যাখ্যা ছাড়ুন তো, ওনার বাজে ব্যাখ্যা ছাড়ুন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, রামকৃষ্ণ মিশনে এই যে আক্রমণটা হলো, রামকৃষ্ণ মিশনের এফআইআর এর কপিটা আমাদের কাছেও আছে। প্রদীপ রায় বলে একটা ক্রিমিনালের নাম ওই এফআইআর এ উল্লেখ করে দিয়েছেন সাধুরা। তাকে কোথায় তাকে অ্যারেস্ট কি করেছে এই উত্তর দিক। প্রদীপ রায়কে কিভাবে যুক্ত পরিষ্কার লিখে দিয়েছে তো সাধুরা, যিনি যারা এফআইআর করেছে এফআইআর এ পরিষ্কার লিখে দিয়েছে ফায়ার আর্মস নিয়ে, ছুরি নিয়ে, বোমা নিয়ে, সব রকমের আর্মস নিয়ে তারা এখানে এসে মারধর করেছে এবং জবরদখল করার চেষ্টা করেছে। রাজনীতির যোগ আছে সেইটা তো পুলিশকে খুঁজে বার করতে হবে। এই উত্তর তৃণমূল দিক না, কারণ আপনি লিগটা বুঝুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক মিটিং থেকে এই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করলেন, তারপরের দিনই এই অবস্থা ঘটলো শিলিগুড়িতে। বাংলার ইতিহাসে আর কবে এটা ঘটেছে বলুন তো? আর এটার সঙ্গে লিঙ্ক করুন দর্শক বন্ধুরা আপনারা, ধূপগিরিতে 2-4 দিন আগে কি ঘটনা ঘটেছে। আপনারা রামনবমীকে দাঙ্গা দিবস বলেন, কিন্তু মা কালীর মন্দির যখন ভাঙচুর হয়, শনি মন্দির যখন ভাঙচুর হয়, শিব ঠাকুরের মন্দির যখন ভাঙচুর হয়, এই পুলিশ প্রশাসন কি করেছে? গভর্নর সাহেব তা নিয়ে রিপোর্ট চাইছেন। এই সব কিছুর মূলে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই বক্তব্য? কোন বক্তব্য? অভ্র আসবো। সবকিছুর মূলে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই বক্তব্য, যা তিনি 2 দিন ধরে কার্তিক মহারাজ মানে ওই নির্দিষ্ট রামকৃষ্ণ মিশন সেবা সংঘের নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে কি বলেছেন তিনি ভারত সেবাশ্রম সংঘের সাধক সম্পর্কে শুনুন। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমার সম্পর্কে বলেছেন সর্বৈব মিথ্যা, আইনি নোটিশ দিয়েছেন। কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। আর আমি কার্তিক মহারাজ আমার কি ক্ষমতা আছে? দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো, এটা আমি বলতে পারি? আরে বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে। মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গে কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত হয়ে দাঙ্গা করে তার প্রমাণ দিক। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। 50 বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভাযাত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই। সুতরাং তার প্রশংসা করবো না কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আচ্ছা, যদি সত্যি মেরুকরণ হয়, রাজ্য জুড়ে তার প্রভাব পড়ছে কেন? এই ফেজে এসে 5ম দফার আগে থেকে এত শার্প ডিভিশনের পথে এগোচ্ছে রাজনীতি। চলুন এই মুহূর্তে ব্যারাকপুরের কি অবস্থা জানি। অর্জুন সিং আমার সঙ্গে রয়েছেন, বিজেপির প্রার্থী, ব্যারাকপুরের তৃণমূল ছেড়ে যিনি ভোটের আগে বিজেপিতে ফিরেছেন। অর্জুন বাবু স্বাগত। পিউ কথা বলছি TV9 থেকে। কেমন হলো আজকের ভোট? খুব ভালো, কিছু কিছু জায়গা ঝামেলা হয়েছে, 70-80টা জায়গা
কিন্তু ইলেকশন কমিশন, প্যারামিলিটারি, তারা কুইক রেসপন্স টিম, তারা ক্রিমিনালদেরকে, তৃণমূলের গুন্ডাদেরকে সঠিক জায়গা, সঠিক ব্যবস্থা করেছে। হয়তো কিছু মানুষের অসুবিধা হয়েছে, তার জন্যে ক্ষমা চাইছি, কিন্তু ব্যারাকপুরের মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আর আশা করি মোদিজিকে আশীর্বাদ করেছেন সবাই, ভালো ভোটে আমরা জিতব, কোনো অসুবিধা নেই। আপনি ভোট চলাকালীন অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। আমরা এমন ছবিও দেখলাম, তৃণমূলের নেতা বনি বোধহয় খুব সম্ভবত তার নাম, তিনি রীতিমতো তড় পাচ্ছিলেন। তো তৃণমূলের দাপটটা আজকে বেশ এভিডেন্ট ছিল, তো তারপরেও আপনি আশা করছেন? ও তো হবে, পুলিশ সঙ্গে থাকলে এটা হয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা তো মানে এটা আমাদের অনুভব আছে, ওরা করবে। এই ক্রিমিনাল বাদ দিয়ে তো কোনো লোক নেই সঙ্গে। বনি ইজ এ নোটোরিয়াস ক্রিমিনাল, ও তো এই ধরনের করবে। কিন্তু আমরা যে বনিকে চেঞ্জ করে আটকাতে পারি পুলিশের সামনে, যে মানুষকে মারধর করছে, মহিলাকে পিটিয়েছে, ভোট দিতে দিচ্ছে না, তাহলে এটাই তো আমাদের পাওনা, এটাই তো আমরা করতে পারি, যেটা মানুষ একটা বিশ্বাস জন্মাবে কি অর্জুন সিং করতে পারে, অর্জুন সিং আমাদের ভোটের অধিকার পাইয়ে দিতে পারে। এটাই তো আমাদের পাওনা, এটাই তো আমার মানে কি বলা যাবে, আমার উপরে লোকের বিশ্বাস। কিন্তু আপনার নিজের যে ভোট মেশিনারি, সেটা পুরোটা আপনি আজ ব্যবহার করতে পেরেছেন, নাকি তার একটা বড় অংশ তৃণমূলেই থেকে গেছে? এটাই তো স্ট্র্যাটেজি ছিল না, তৃণমূলকে লড়িয়ে আমাকে জিততে হলো। তৃণমূলের লোকরাই অর্জুন সিংকে ভোট করিয়ে দিয়েছে, দেখেছেন তো। যেখানে যেখানে ডিস্টার্ব ছাড়া আমি কোনো বুথে গেছি, কোনো বুথে যাইনি। আচ্ছা, অনেক ধন্যবাদ অর্জুনবাবু। অর্জুনবাবু বলছেন তিনি সুপার কনফিডেন্ট, তিনি ঠিক যেখানে যেখানে প্রয়োজন গেছেন, অযথা সময় নষ্ট করে এদিক ওদিক ছোটাছুটি করেননি। 4 তারিখ সব উত্তর পাওয়া যাবে। আমার হাতে সময় নেই, কুইক চ্যাট এখানেই শেষ করব। সঙ্গে থাকুন, TV9 বাংলা।